আমার সামনে দুইটা প্রশ্ন ধরিয়ে দেওয়া হয়েছে। তার একটা প্রশ্ন খুব উদ্দেশ্যপ্রণোদিত, সেটা হলো নির্বাচিত সরকারের সম্ভাব্য আইনি নির্দেশনা কি এবং রাষ্ট্র কিভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ফেরার থেকে নিজেকে নিবৃত্ত রাখতে পারে। দ্বিতীয় প্রশ্নটা হলো কিভাবে মামলা থেকে যেগুলো পেন্ডিং আছে এফআইআর স্টেজে অথবা ট্রাইব্যুনালের সামনে নিষ্কৃতি পেতে পারেন। দুটা প্রশ্নের উত্তর পরে দিই, উত্তর দিয়ে দিলে তো আর কিছু বলার থাকবে না। আপনারা দেখছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিক নিবর্তনের জন্য। আমি দেখছি সারা হোসেন লাস্টে যেটা বললেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিক নিবর্তন করে না। সাংবাদিক নিবর্তনের জন্য রাষ্ট্র অনেক রকম পথ খোলা রেখেছে। যেটা বলা হয় আকাশের যত তারা আইনের তত ধারা। সাংবাদিকদেরকে নিবর্তনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আকাশের সব রকম তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয়। সেখানে আমরা দেখতে পাই নিদেন পক্ষে কিছু না থাকলে একটা সেডিশাস চার্জ দিয়ে দেওয়ার সুযোগ আছে। এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে পরিবর্তন করতে হলে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র যারা পরিচালনা করেন, যারা রাজনৈতিকভাবে ক্ষমতা প্রয়োগ করেন, রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন, যতক্ষণ পর্যন্ত তাদের মানসিকতার মধ্যে পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে অ্যাটাক করেই এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। আপনারা যদি নিবর্তনের আইন দেখেন, 1860 সাল থেকে পেনাল কোডে কিন্তু নিবর্তনমূলক ব্যবস্থা আছে, যেটা ডিফেমেশন। পেনাল কোডের 500 ধারায়, 499 ধারায় ডেফিনেশন, 500 ধারায় ডিফেমেশন। একজন সাংবাদিককে ধরার জন্য পেনাল কোডে আপনার মামলা করার সুযোগ আছে, সেই 1860 সাল থেকে। ইন অ্যাডিশন টু দ্যাট, টর্শিয়াস লায়াবিলিটিস বা ডিফেমেশনের জন্য ড্যামেজ ক্লেম করার জন্য সিভিল কোর্টে মামলা করার সুযোগ আছে। এইটা তাৎক্ষণিক খুব দ্রুত গতিতে প্রয়োগ করা যায় না বলে বিভিন্ন সময় অন্যান্য কালো আইন আনতে হয়েছে। তার মধ্যে একটা হলো 1974 সালের বিশেষ ক্ষমতা আইন। আপনি যদি বিশেষ ক্ষমতা আইনটা দেখেন, 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে প্রিজুডিশিয়াল অ্যাক্টের একটা ডেফিনেশন দেওয়া আছে, যে ডেফিনেশনের মধ্যে এই যে রাষ্ট্রের নিরাপত্তা, পাবলিক অর্ডার অ্যান্ড সেফটি, এই কথাগুলো বলা আছে, ডিফেমেশনের কথাগুলো বলা আছে। এইগুলো হলে এগুলো প্রিজুডিশিয়াল অ্যাক্ট হবে। অর্থাৎ রাষ্ট্র ইচ্ছা করলে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে, আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাদ দেন, আপনি আইসিটি বাদ দেন, আপনি স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট নিয়ে এসে একজন সাংবাদিককে হয়রানি করতে পারবেন, গ্রেপ্তার করতে পারবেন। এটা শুরু হয়েছিল 1975 সালে। প্রথম স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে সাংবাদিক নিবর্তন হন দি দেন হলিডের উইকলি হলিডের এডিটর এনায়েতুল্লাহ খানকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারের মধ্য দিয়ে। তারপরে কাকে গ্রেপ্তার করলেন ওই আইনে? গ্রেপ্তার করলেন ফাইজুর রহমান। উনি আরেকজন এডিটর ছিলেন, মুখপাত্র নামে একটা পত্রিকা বের হতো। ফাইজুর রহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিশেষ ক্ষমতা আইনে সাংবাদিক নিবর্তন শুরু হলো। 1975 সালেই 5টা পত্রিকাকে শোকজ দেওয়া হলো, সরকারের বিরুদ্ধে কেন তুমি রিপোর্ট করলা। বিশেষ ক্ষমতা আইনে 16, 17, 18 3টা ধারা প্রয়োগ করা হলো। এই 5টা পত্রিকা ছিল হক কথা, গণশক্তি, তারপরে মুখপাত্র, লাল পতাকা এবং বাংলার মুখ। আপনারা দেখবেন এগুলো ইতিহাসের কথা। আইনের বইয়ের আইনের সাথে তাদেরকে শোকজ করা হলো। এই 16, 17, 18 এই 3টা ধারাকে 1991 সালে এসে রিপিল করা হয়েছে।
এই 3টা ধারা এখন নাই। ফলে সাংবাদিক নিবর্তনের যে সাইকি, যে মানসিকতা, যে সরকারি ক্ষমতা আসুক না কেন, তারা মনে পোষণ করেন। এরপরে 2006 সালে এসে আইসিটি অ্যাক্ট করে সেকশন 57 ইনসার্ট করল। দেখেন সেকশন 57কে এমনভাবে প্রয়োগ করা হয়েছে, যে বা যারাই প্রয়োগ করুক, এমনভাবে প্রয়োগ করা হয়েছে যে সেকশন 57 একটা ব্ল্যাক ল হিসাবে আমাদের সামনে আবির্ভূত হলো। সেই আইসিটি অ্যাক্ট কিন্তু এখনো আছে, 2006 সালের আইনটা আছে, শুধু সেকশন 57 সহ কয়েকটা ধারা বাতিল করা হয়েছে। এই কারণে ওই আইনটা আর আলোচনায় আসে না। এই আইনে আপনারা দেখেছেন অধিকারের তৎকালীন সম্পাদক এবং নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান এবং নাসির উদ্দিন এলান আইসিটি অ্যাক্টের প্রথম আসামি। এই প্রথম মামলার প্রথম আসামির প্রথম আইনজীবী হওয়ার সুযোগ আমার হয়েছিল একটা রিপোর্ট পাবলিশের কারণে। তো আমরা আইসিটি অ্যাক্ট দেখেছি, পিউনিটিভ অ্যাকশনটা বা ব্ল্যাক ল হিসেবে যেটাকে ডিফাইন করা যায়, নিবর্তনমূলক আইন হিসেবে যেটাকে ডিফাইন করা যায়, সেটা যে মুহূর্তে এটা বাতিল করা হয়েছে, ওই আইনের আর কোনো অস্তিত্ব আছে বলে কেউ ধরে নেয় না। এরপরে বললেন যে ঠিক আছে, আইসিটি নিয়ে এত কথাবার্তা হচ্ছে, ঠিক আছে ওইটা আমরা সংশোধন করে ডিএসএ দিই। ও মা, এটা দেখি 57-এর বাবাকে নিয়ে আসছে। 57-এর বাবাকে নিয়ে এসে গোটা জাতির সাথে, গোটা সিভিল সোসাইটিদের সাথে, ডিপ্লোম্যাটিক কমিউনিটির সাথে ডিসকাশন করলেন, সামনে আনলেন, এবং দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রড অন দি পার্লামেন্ট and with the nations, with the international communities, with the stakeholders. You had committed fraud with these people. সামনে আনলেন যে আমরা আইসিটি নিয়ে এক তো কথা হচ্ছে, এই আইনটাকে আমরা বাতিল করে দিতে চাই, এই আইন রাখতে চাই না। ঠিক আছে, আমরাও স্বীকার করছি এই আইন নিবর্তনমূলক। এই আইন নির্যাতন করে, সাংবাদিকদের কণ্ঠরুদ্ধ করে। আপনি ডিএসএ আনলেন, কার্টুনিস্ট কেউ সহ্য হলো না। কার্টুনিস্ট মুস্তাককে ধরে নিয়ে যেতে হলো এই আইনে, তাদেরকে ধরে নিয়ে যে ভিতরে টর্চার করতে হলো। কার্টুনিস্ট মুস্তাক জীবিত অবস্থায় ঢুকে মৃত অবস্থায় কারাগার থেকে বের হলেন। আমরা এই সমস্ত নিবর্তন এবং নির্যাতনমূলক আইন, যে আইন কণ্ঠরোধ করে, যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, আমরা এই আইন অবসান চাই এবং এটা যাতে ঘুরে ফিরে না আসে, সেই বিষয়ে রাজনৈতিক যারা নেতৃত্ব থাকবেন আগামী দিনে, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই বিষয়গুলো রিথিঙ্ক করা। অ্যাট দি সেম টাইম সাংবাদিকদের কাছেও প্রত্যাশা থাকবে, আপনারা এমন একটি ফর্মুলা দেন রাজনীতিবিদদের, যে ফর্মুলায় নাগরিক যে হলুদ সাংবাদিকতার শিকার হচ্ছেন, মিথ্যা প্রোপাগান্ডার শিকার হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন, যাতে নাগরিকরাও সুরক্ষিত থাকে। আপনি নাগরিককে অরক্ষিত রেখে শুধু নিজের সুরক্ষার জন্য যখন কাজ করবেন, তখন সেটা একটা সমাজে ভুল বার্তা দেবে। সেই সমাজে ভুল বার্তা দেবে। আপনারা দেখবেন এমন এমন সাংবাদিক আছেন, অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতা করছেন, সাংবাদিকতার যত রকম নর্মস আছে সমস্ত নর্মস ভুলে যে মিথ্যা সত্য তথ্য মিলিয়ে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করছেন, নাগরিককে অপমান করছেন, নাগরিককে হেয় প্রতিপন্ন করছেন, বিভ্রান্ত করছেন মানুষকে। এইটার থেকে মুক্তির জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন, যে ফর্মুলায় আসলে নাগরিকরাও সুরক্ষিত হবে। আমি বিশ্বাস করি এই জায়গাগুলো আপনাদের অ্যাড্রেস করা উচিত। ধন্যবাদ। ছাড়া হোসেনকে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে দু একটি কথা বলেছেন, তবে যেটা বলেননি সেটা হলো, আমি অ্যাটর্নি জেনারেল দায়িত্ব নেওয়ার পরে শহীদুল আলমের মামলা বলেছেন, শহীদুল আলমের মামলায় আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আমি যদি মেকানিক্যালি আগাতাম, আমার বিরোধিতা করার কথা।
আমরা বিরোধিতা না করে সমর্থন জুগিয়েছি। একজন স্কুল শিক্ষিকা ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলায় আসামি ছিলেন ম্যাডাম সারা হোসেন। সেই মামলায় ওনার পক্ষে 561A করে স্টে করেছিলেন। আমি অ্যাটর্নি জেনারেল হওয়ার পরে এই মামলাটা আমার নোটিশে আসার পর আমি নিজে আদালতে যে বলেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যত মামলা আছে কোয়াশ করে দেন। আমি বলেছি সরকার আমাকে ধরলে আমি বুঝবো আমি রাষ্ট্রের আইনজীবী, আমি সরকারের পজিশন যদি হয় এটাকে কন্টেস্ট করতে হবে আমি তার বিরোধিতা করব। আমরা সেটা করতে সক্ষম হয়েছি। অধরা দীপ্তি নামে একটা 17 বছরের নাবালিকা, দিনাজপুরের মাইনরিটি এথনিক মাইনরিটি কমিউনিটির সাঁওতাল সম্প্রদায়ের একটা মেয়ে, সে তার ফেসবুক পোস্টে কোরআন অবমাননার একটা পোস্ট করেছিলেন বলে অভিযোগ এসেছিল। আমি তখন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষেও মামলা 2-1টি করতাম। 2 বছর কারাগারে মেয়েটি। 2 বছরে তাকে আমার বাংলাদেশের আদালত জামিন দেয়নি। হাইকোর্টে যে বললাম যে একটা মেয়ে 17 বছর বয়স একটা ভুল করেছে, স্বীকার করছে, যদি আমার কনভিকশন হয় ম্যাক্সিমাম কত হবে, আমি 2 বছরের উপরে কারাগারে আছে, আপনি জামিনে মুক্তি দেন, শি উইল নট রিপিট ইট। আদালত হাইকোর্ট ডিভিশন জামিন দিলেন। রাষ্ট্র চলে গেল অ্যাপেলেট ডিভিশনে। অ্যাপেলেট ডিভিশনে যখন আমি এই জামিন বহালের জন্য দাঁড়িয়েছি তখন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উনি আমাকে চার্জ করলেন আমি কেন এই মামলায় দাঁড়াচ্ছি। তা আমি বললাম আমি দাঁড়িয়েছি এই মেয়েটার মুক্তির জন্য। তারপর ওনার জামিন আটকালেন। দীর্ঘদিন পরে মেয়েটা জামিন পেয়েছে। এখন আমি বিশ্বাস করি না এই জামিন আটকানোর জন্য সরকারের কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সৈয়দ মাহমুদ হোসেনের কাছে ফোন আসছে। আমি এটা বিশ্বাস করেছিলাম যে সৈয়দ মাহমুদ হোসেনের মতো চিফ জাস্টিস বিবেক প্রতিবন্ধী হয়ে দাঁড়িয়েছিলেন। একজন জজ যদি বিবেক প্রতিবন্ধী হয়ে দাঁড়িয়ে এই ধরনের কালো আইন প্রয়োগ করে এই ধরনের নিরীহ মানুষকে বা 17 বছরের একটা নাবালিকার 2 বছরের উপর কাস্টডি, যেখানে ম্যাক্সিমাম সাজা 7 বছর, তাকে আটকায় রাখার জন্য জামিন আটকায় রাখেন আমার দেশের সুপ্রিম কোর্ট, তাহলে আপনি শুধুমাত্র আইন করে বা আইন সংশোধন করেই এই অবস্থার পরিত্রাণ পাবেন বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস রাখতে চাই আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের ন্যারেটিভও চেঞ্জ করতে হবে। ন্যারেটিভটা হলো, আমি বিশ্বাস করি যেটা, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যেমন কণ্ঠ উচ্চারণ করবেন, নাগরিকের অধিকার সুরক্ষায়ও আপনারা কণ্ঠ উচ্চারণ করেন, যৌথভাবে আপনারা করেন। দেখেন বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন আমরা চাই। আপনারা যে 2টি প্রশ্ন করেছেন তার একটি প্রশ্ন হলো নির্বাচিত সরকারের সম্ভাব্য আইনি নির্দেশনা কি। সেটা নির্বাচিত সরকার যারা গঠন করবেন তারা বলতে পারবেন। আমার কাছে মনে হয় তাদেরকে সমস্ত প্রকার নিবর্তনমূলক আইনের পথ থেকে ফিরে আসা উচিত হবে। এটা আমার তাদের প্রতি রিকমেন্ডেশন থাকবে। রাষ্ট্র কিভাবে ডিএসএ থেকে ফেরার থেকে বিরত রাখতে পারেন নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবেন, এবং সেই যারাই নির্বাচিত হবেন আশা রাখবো তারা ডিএসএতে ফিরতে চাইবেন না। আশা রাখবো তারা সাংবাদিকদের, স্টেক হোল্ডারদের কাছ থেকে সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে নাগরিক অধিকার এবং সাংবাদিক অধিকার, সাংবাদিকদের প্রফেশনাল অধিকার সুরক্ষার জন্য ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্সের একটা পথ খুঁজে পাবেন, এবং সেই পথ মসৃণ হবে। সেই পথ বাংলাদেশকে একটি স্বপ্নের রাজপথ দিয়ে হেঁটে যাওয়া পথ হবে। সেই স্বপ্নের রাজপথে হাঁটার যে সংগ্রাম, যে পথ, সেই পথে আপনাদের সাথে আমি আপনাদের স্বপ্নের সারথি হয়ে থাকবো, এই প্রত্যাশা রাখতে পারি, এই প্রতিশ্রুতি দিতে পারি।
আপনারা আরেকটি প্রশ্ন করেছেন যে মামলাগুলো এফআইআর স্টেজে আছে এবং যেগুলো ট্রায়াল স্টেজে আছে কি করণীয়। আরও একটি সেক্টর আছে যেগুলো এখন স্টে আছে। আপনাদের প্রশ্ন করার আগেই আমি আর সালাহ হোসেন বলছিলাম যেগুলো স্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। যেগুলো এফআইআর স্টেজে আছে আপনাদের বলবো সংশ্লিষ্ট থানায় বলেন, এটা ফাইনাল রিপোর্ট করে দেবে, কারণ সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে লেনিয়েন্সি দেখিয়েছেন। আর the cases which are now pending, we have already, the government has already taken the position. This is a policy decision. যেগুলো স্পিচ রিলেটেড অফেন্স সেগুলো সবগুলো ডিসচার্জ করে দিতে বলেছেন। অন্যগুলোতেও ট্রাইব্যুনালের কাছে সরকারের মনোভাব হলো আমরা খুব লেনিয়েন্স ওয়েতে দেখছি। এগুলো নিষ্পত্তির জন্য আপনারা চেষ্টা করেন। যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, we can assure you that we will give our shoulder up to any level. আমরা চাই আর্টিকেল 39 অফ দি কনস্টিটিউশন, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ কনসায়েন্সকে এনশিওর করেছে, সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস। এই রিজনেবল রেস্ট্রিকশনটা কি হতে পারে সেটা আপনারা এখন থেকে কাজ করেন। আর একই সাথে স্বাধীন মুক্ত বাংলাদেশে ভয়হীন সংস্কৃতি আসুক, আপনি সত্যকে উপস্থাপন করেন, সেটা যার জন্য যার বিরুদ্ধে যত কঠিনই হোক না কেন সত্য এগিয়ে আসুক, সেই কথা বলে সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।